আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফিরদৌস। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। ঠিক সময়ে নির্বাচন নিয়ে তারেক রহমানের শঙ্কা, নিত্য নতুন শর্ত, গণতন্ত্রের পথে বাধা, বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। প্রতীক হিসেবে শাপলাকলি নিতে সম্মত এনসিপি। ইনশাআল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা, জানালেন ধর্ম উপদেষ্টা। তাবলিগের দুই পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত। এবং জুলাই গণহত্যার মামলায় ইনু হানিফের বিচার শুরু 25 নভেম্বর। হানিফকে গ্রেফতারে ট্রাইব্যুনালে পরোয়ানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত সংবাদ। ঠিক সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সময় মতো নির্বাচন না হলে দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হবে। নিত্য নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বিএনপি। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। তারা বলেন, এই কার্যক্রম দলের আধুনিকায়নের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করবে। আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে উৎসাহ, উদ্দীপনা এবং গাইডেন্স, সেটাকে অনুসরণ করে আমরা বিএনপিকে আধুনিক জগতে আবার নতুন করে উদ্ভাসিত করেছি। এই নতুন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করেছেন, যার মাধ্যমে আমাদের প্রবাসী সাথীরা তারা আরও সক্রিয়ভাবে, প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারবেন। দলের মহাসচিব অভিযোগ করেন, বিএনপি সংস্কার চায় না বলে একটি পক্ষ মিথ্যাচার করছে। পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে। তারেক রহমান বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে। যেভাবে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে, এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। এ সময় ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। খুব শিগগিরই 300 আসনে দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, এক্ষেত্রে রাজপথে আন্দোলন সংগ্রামের ভূমিকাকেই প্রাধান্য দেওয়া হবে। এর অংশ হিসাবে দেশের 300 সংসদীয় আসনে হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। সমর্থিত প্রার্থীরা বাংলাদেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী।
7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলী ও ঢাকা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে যৌথ সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিবসটি উপলক্ষে 5 থেকে 13 নভেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন তিনি। সিদ্ধান্ত নিয়েছি যে এবার 7 নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। সেই জন্য আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। সভা শেষে গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, হতাশা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। তারেক রহমানকে নতুন আশার আলো উল্লেখ করে তিনি বলেন, ধ্বংসের দ্বার প্রান্ত থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিকে দলের প্রতিষ্ঠাতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবগঠিত কমিটি। পরে গয়েশ্বর চন্দ্র রায় ঐকমত্য কমিশনের সমালোচনা করে বলেন, জুলাই সনদে পরিবর্তনের ব্যাখ্যা দেবেন অন্তর্বর্তী সরকার। আমরা যতটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধন রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিকেলে ধানমন্ডিতে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে মিছিল শেষে একথা বলেন তিনি। জুলাই সনদ সংসদে গিয়ে সংসদ সদস্যরা যদি পাস করেন তবেই সেটা আইন হতে পারে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে সৃষ্ট সংকট থেকে উত্তরণে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সন্ধ্যায় রাজধানী মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি যতই উস্কানি দিক, জামায়াত তাদের সঙ্গে কোনো ধরনের ঝগড়ায় লিপ্ত হবে না। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের জন্য গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকের সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর আগাউগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আগামী নির্বাচনে শাপলা কলি ও ধানের শীষে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিন হলেও সমস্যা নেই বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে ইসি সচিব জানান, আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। রোববার বিকালে নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকের পর দলের মুখ্য সমন্বয়ক জানান, আগামী নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করবে এনসিপি। এছাড়াও গণভোট ও জাতীয় নির্বাচন একই দিন হলেও কোনো সমস্যা নেই তাদের। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো? আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। এর কিছুক্ষণ পর ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। আমি যত তাড়াতাড়ি এটা জানিয়ে দিতে পারবো, আমার দায়টাও কমতেছে, কাজে আমার দিক থেকেও তাগিদটা আছে। এ সময় তৃতীয় ধাপের মতো ভোটার তালিকা প্রকাশ করেন আখতার আহমেদ।
বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম করতে আগামী 16 নভেম্বর অ্যাপ চালু করার কথাও জানান ইসির সিনিয়র সচিব। যে অ্যাপটা লঞ্চ করা হবে তার মাধ্যমে তারা নিবন্ধন করবে। সরদার রাজীব, RTV, ঢাকা। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে ভারত। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে গণ অভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে বলে মনে করেন তিনি। নাহিদ আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটা প্রধান সংকট নয়, তবে জুলাই সনদ অবশ্যই ডক্টর ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এবারের টঙ্গীর বিশ্ব ইজতেমা আসন্ন নির্বাচনের পর হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে সচিবালয়ে ইজতেমা নিয়ে সাদু জুবায়ের পন্থীদের আলেমদের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের পর কোনো গ্রুপ আগে ইজতেমা করবে তা পুনরায় বৈঠক করে জানানো হবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন যথাসময়ে হবে এবং উৎসব মুখর পরিবেশে আগাচ্ছে সরকার। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসা প্রশ্নে ধর্ম উপদেষ্টা বলেন, একটি দল ধর্ম মন্ত্রণালয়ে দেখা করেছে, তবে বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করছে। তবে নির্বাচনের আগে হচ্ছে না, ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, 3 জন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন, আর এর ফলেই দিনের ভোট রাতে করা সম্ভব হয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 6ষ্ঠ দিনের শুনানি শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। এর আগে জামায়াতে ইসলামী, নওগাঁর মুক্তিযোদ্ধা মুয়াজ্জেম হোসেন এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করা হয়। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি, কাটাকাটি, মারামারি এবং আজকে ভোট নিয়ে যে অনিশ্চয়তা, সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক। কাজেই আমরা বলেছি যে খায়রুল হকের এই জাজমেন্ট কোনো অবস্থাতেই থাকতে পারে না। জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও হানিফ পলাতক, তবে গ্রেফতার ইনু এদিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে রাজনৈতিক আক্রোশের শিকার বলে অভিযোগ করেন। তবে তার এই বক্তব্য আমলে নেয়ার আর সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। জিএম মাহমুদ জানাচ্ছেন এরই বিস্তারিত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার হয় 3টি মামলার বিচারিক কার্যক্রম।
ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এই যে পুরো মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে তার যে রোল সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম। আগামী 30শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালে বিচারিক নিয়মে ইনু দোষী কিনা জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে খালাস চান তিনি। উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে। তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন। তবে তার এ ধরনের বক্তব্য আমলে নেয়ার আর সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। অভিযোগ গঠনের পরে আইনের বিধান হচ্ছে তাকে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে হয় যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ গঠন হয়েছে, আপনি কি নিজেকে নির্দোষ মনে করেন নাকি দোষী মনে করেন। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাইব্যুনাল 1 গত বছরের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে সকালে এ মামলার 8 আসামির গ্রেপ্তার 4 জনকে এবং হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম করেছে বিগত আওয়ামী লীগ সরকার। টাকা পরিশোধের তুলনায় বিদ্যুৎ পাওয়ার হিসাব মেলানো যায় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, বিশাল অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে জনগণকে। সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি আইন পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির রিপোর্ট প্রকাশ শেষে একথা বলেন। উপদেষ্টা বলেন, এসব অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না। বিভাগীয়ভাবে এগুলোর মানে শাস্তি দেওয়ার ক্ষমতা খুবই সীমিত। কারণ হচ্ছে কি, অনেকে তো এখান থেকে রিটায়ার করে গেছেন, অনেকে চাকরিতে নাই। আপনি কি করবেন একটা রিটায়ার লোককে? তো কি করবেন? তো ওই জন্যই আমরা এটা ওই অ্যান্টি কারাপশন কমিশনের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব। আমরা এই যে একটা এত বড় একটা অন্যায় হচ্ছে জাতির প্রতি, এই অন্যায়টার আমরা একটা হয়তো সুরাহা। পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই আহ্বান জানান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। সভায় জানানো হয়, রেলপথ, নৌপথ এবং সড়ক পথের যথাযথ ব্যবহার এবং কিছু ক্ষেত্রে বাড়ানো গেলে ব্যাপক উন্নতি করা সম্ভব। ব্যবসায়ীরা দায়িত্ব নিতে চাইলে ক্ষমতায় গেলে অনেক সরকারি কার্যক্রম বেসরকারি পর্যায়ে ছেড়ে দেবে বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের তৈরি পোশাক খাতের বর্তমান সংকট ও পুনরুদ্ধারের পথ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। বর্তমান সময়ে অর্থনৈতিক খাতে কোনো নিয়ম শৃঙ্খলা নেই জানিয়ে তিনি আরও বলেন, যে দেশের বেসরকারি খাত ভালো অবস্থায় থাকে না, সেই দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটে না। আগামী দিনের যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, আমি যেটা বলছি ডিরেগুলেশন বলছি না, আই এম সেইং সিরিয়াস ডিরেগুলেশন। ইটস গোইং টু বি পেইনফুল ডিসিশন, বাট উই হ্যাভ ডিসাইডেড। আমি আপনাদেরকে বলতেছি আমরা এটা করব, এবং এটা ছাড়া তো আপনি কোনোদিনও বাংলাদেশের ওই ভবিষ্যৎ নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা বক্তৃতায় থেকে যাবে, কোনো কিছু হবে না। কিন্তু
আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। টানা তৃতীয় মেয়াদে 2026-28 কার্যকালের জন্য তাকে আমির ঘোষণা করা হয়। রোববার দলটি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম গতকাল রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 2026-28 কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান। এর আগে 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রোকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে যমুনা অভিমুখে লং মার্চ স্থগিত করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মন্ত্রণালয় থেকে ফিরে সংগঠনের চেয়ারম্যান কাজী মুখলেসুর রহমান বলেন, শুধু আশ্বাস নয়, জাতীয়করণের দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। একই সাথে কাল দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটির চেয়ারম্যান। এর আগে সকালে যমুনা অভিমুখে লং মার্চ পুলিশি বাধায় পণ্ড হয়। নির্বাচনের আগেই দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে এই ধারাবাহিকতা রক্ষা করলে 5 বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে বলেও আশা করেন তিনি। পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সুদানের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে দীর্ঘ 19 বছর পর দেশে ফিরলেন এক বাংলাদেশি নাগরিক। মোহাম্মদ মইনুল হক নামে ওই ব্যক্তি সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। চলতি বছরের মে মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মইনুলের সন্ধান পায়। পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র হারিয়ে ফেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। প্রায় 19 বছর আগে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়ি জমান গাইবান্ধার বাসিন্দা মইনুল। গ্রাহকদের বিনামূল্যে মেডিকেল কনসালটেশন পরিষেবা দিতে বাটারফ্লাই চালু করল নতুন ক্যাম্পেইন ভালো থাকুন সবসময়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে 24 ঘন্টা ননস্টপ এই সার্ভিসের যৌথভাবে উদ্বোধন করে আকিজ তাকাফুল ও বাটারফ্লাই গ্রুপ। অনুষ্ঠানে আকিজ লাইফ ইন্স্যুরেন্স উপব্যবস্থাপনা পরিচালক ও সিসিবিও মোহাম্মদ মাসুদুজ্জামান খান, বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী সহ অন্য অতিথি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খ্রিস্টানদের হত্যার অভিযোগ এনে পশ্চিম আফ্রিকার দেশটিতে সামরিক অভিযান চালানোর এই হুমকি দেন ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, নাইজেরিয়া অবস্থানরত খ্রিস্টানদের উপর হামলা চলতে থাকলে দেশটিতে নির্মম হামলা চালানো হতে পারে। নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধেরও হুঁশিয়ারি দেন। তবে নাইজেরিয়া খ্রিস্টানদের সঙ্গে ঠিক কোন ধরনের নৃশংস আচরণ করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ বা বিবরণ দেননি ট্রাম্প। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে নাইজেরিয়া সরকার। ইসরায়েলি ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার পূর্ব গাজার পার্শ্ববর্তী গুজাইয়া অঞ্চলের হামলায় তিনি নিহত হন বলে জানায় আল আহলি আরব হাসপাতাল। এদিকে গাজা সিটির কাছে ধ্বংসস্তূপ থেকে 2টি ফিলিস্তিনি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা পূর্বে ইসরায়েলি বিমান হামলার আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 236 জন নিহত ও
600 জন আহত হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিশ্রুত ত্রাণের 75% আটকে রেখেছে ইসরায়েল। এর মধ্যে কেবল 1/4 ঢুকতে দেওয়া হচ্ছে। শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দফতর জানায় 10 থেকে 31 অক্টোবর পর্যন্ত মাত্র 3,203টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। বিপিএলে অংশ নিতে আগ্রহী 11 প্রতিষ্ঠান থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে 3টিকে বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল। এগুলো হলো এসকিউ স্পোর্টস, মাইন্ড ট্রি ও বাংলা মার্ক গ্রুপ। এর মধ্যে গত আসরে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের পারিশ্রমিক বকেয়া রেখে তুমুল সমালোচনার জন্ম দেয়া এসকিউ স্পোর্টসদের বাদ পড়া ছিল প্রত্যাশিত। কাগজপত্রে পূর্ণাঙ্গ চাহিদা পূরণ না করায় বাদ পড়েছে বাকি দুটো। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল যাচাই বাছাইয়ে রোববার বিকেলে বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। টিম সংশ্লিষ্টদের পারিশ্রমিক বকেয়া রাখা, মাঠ ও মাঠের বাইরের নানান অক্রিকেটীয় ঘটনার জন্ম দিয়ে গত আসরে ব্যাপক সমালোচনায় পড়ে চিটাগাং কিংস। বিব্রত হয় বিসিবিও। এবারও আগ্রহীদের তালিকায় ছিল ওই দলটির নাম, কিন্তু গেল আসরের অস্বস্তিকর নানান ঘটনার কথা বিবেচনায় নিয়ে বাদ দেয় বিসিবি। বিষয়টি আদালত পর্যন্ত টেনে নিয়েও সুবিধা করতে পারেনি এসকিউ স্পোর্টস। একটি ইনজাংশন তারা বিসিবির উপরে নিয়েছিল, সেটির এগেনস্টে বিসিবির পক্ষে আজকে আমরা অনারেবল চেম্বার জাজ অফ দ্য অ্যাপেলেট ডিভিশন সেখানে আমরা আপিল করি। সেই আপিল শুনানি, উভয় পক্ষে শুনানি অন্তে অনারেবল জাজ ইন চেম্বার একটি স্থগিতাদেশ দিয়েছেন, দ্যাট ইজ স্টে দিয়েছেন এই ইনজাংশন, হাইকোর্টের ইনজাংশনের উপরে। তো তাতে যা দাঁড়ালো যে বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে। বাদ পড়া দলগুলোর ছিটকে পড়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। সো এখন আমরা শর্টলিস্ট করে 11টা থেকে 8টা করা হয়েছে। যে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ওরা ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে, এইসব ডকুমেন্ট শর্টেজ এই 3টা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঠিক সময়ে নির্বাচন নিয়ে তারেক রহমানের শঙ্কা, নিত্য নতুন শর্ত গণতন্ত্রের পথে বাধা, বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতে, প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মত এনসিপি। জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা, জানালেন ধর্ম উপদেষ্টা, তাবলিগের দুই পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত। এবং জুলাই গণহত্যার মামলায় ইনু হানিফের বিচার শুরু 25 নভেম্বর, হানিফকে গ্রেফতারে ট্রাইব্যুনালের পরোয়ানা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।